ডিয়ার লার্নার্স, আমি আপনাদেরকে আজকে এমন 12টি ওয়ার্ড দেখাবো যেগুলোর ব্যবহারের ক্ষেত্রে কিন্তু আমরা সবচাইতে বেশি ভুল করে থাকি। কারণ ওয়ার্ডগুলো কিন্তু একটার সাথে আরেকটা দেখতে অনেকটা একই রকম, এই কারণে কিন্তু আমরা ভুলটা করে থাকি। এই কারণে আমি আজকে আপনাদের এই 12টা ওয়ার্ড উদাহরণ সহ সুন্দর করে বুঝিয়ে দিব। যদি আপনারা সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখেন তাহলে আপনাদের আর এই ভুল হবে না আজকের পর থেকে। এবং পরপর অনেকগুলো টিউটোরিয়ালে আমি আরও অনেকগুলো ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহারের ক্ষেত্রে ভুল করে থাকি এগুলো ক্লিয়ার করব। আজকে আমি আপনাদেরকে 12টা ওয়ার্ড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি একবারে উদাহরণ সহ এবং একটার সাথে আরেকটা কম্পেয়ার করে বুঝিয়ে দিব। চলুন তাহলে শুরু করি। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সবাই অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করবেন, তাহলে কিন্তু আমি ইন্সপায়ার হই আমি নতুন আরও ভিডিও তৈরি করার। সো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। চলুন তাহলে আমরা শুরু করি। প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে রিজাইন এবং রিসাইন, দুইটা আছে এখানে, রিজাইন এবং রিসাইন। সো রিজাইন এবং রিসাইন দেখুন দেখতে কিন্তু অনেকটা একই রকম, কিন্তু দুইটার অর্থ কিন্তু সম্পূর্ণ আলাদা। যেরকম আমি যদি প্রথমটা দেখাই, উইদাউট হাইফেন যেটা আছে রিজাইন, মানে কি উইদাউট দ্য হাইফেন, এরা মানে হচ্ছে কি কোনো একটা জব ছেড়ে দেওয়া বা কোনো একটা পজিশন ছেড়ে দেওয়া, মানে পদত্যাগ করা, যেটা বাংলা অর্থ এরকম হয়, মানে কি পদত্যাগ করা, সেটাকে আমরা বোঝাতে আমরা ব্যবহার করি হচ্ছে রিজাইন। সাপোজ আপনি একটা জব করেন, জব থেকে আপনি নিজের ইচ্ছায় পদত্যাগ করলেন, ছেড়ে দিলেন, অথবা আপনি একটা যে কোনো একটা কমিটি সংগঠনে আপনি একটা পদে আছেন, পদ থেকে আপনি পদত্যাগ করলেন, সো সেটাকে আমরা কি রিজাইন ব্যবহার করে প্রকাশ করি। আমি যদি আপনাদের উদাহরণে দেখাই তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে। প্রথম উদাহরণে দেখুন আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে মাই বস didn't want to increase my salary so I decided to resign, মানে আমার বস কি আমার বেতনটা কি বাড়াতে চায় নাই, এই কারণে কি আমি কি রিজাইন করার পদত্যাগ করার জবটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম সেটা। আর তারপরে উদাহরণে যেটা আছে 2 নম্বরে দেখুন, he resigned from the company in order to take a more challenging job, মানে সে কি যে কোম্পানিতে জব করতো সেই জবটা কি ছেড়ে দিয়েছে, মানে সে কোম্পানি থেকে সে পদত্যাগ করেছে, কি জন্য, ইন অর্ডার টু টেক এ মোর চ্যালেঞ্জিং জব, সে কি এটা থেকেও আরও একটা ভালো চ্যালেঞ্জিং জব নেওয়ার জন্য পাওয়ার জন্য কি সে কি যে বর্তমানে যেখানে জব করতো সেই কোম্পানি থেকে কি রিজাইন করছে, মানে পদত্যাগ করছে। সো রিজাইন মানে কি, রিজাইন মানে হচ্ছে কি পদত্যাগ করা, যেটা বাংলা অর্থ হয় এরকম, মানে জব বা কোনো একটা পজিশন ছেড়ে দেওয়া সেটা। আর রিসাইনের অর্থটা দেখুন কি হয়, এখানে রিসাইন অর্থ হচ্ছে কি, রিসাইন মানে কি এখানে কি উইথ দ্য হাইপেন, মানে কি আর এরপরে একটা হাইপেন হবে তারপরে সাইন, রিসাইন, এটা মানে হচ্ছে কি একটা পুনরায় সাইন করা কোনো একটা কন্ট্রাক্টে অথবা চুক্তিতে, মানে কি চুক্তিটা কি রিনিউ করা। সাপোজ আমি 1 বছরের জন্য একটা চুক্তি করছিলাম যে কারোর সাথে, সো এই চুক্তিটা 1 বছর পর আমরা চাইলাম যে আমি আরও 1 বছরের জন্য বা অল্প কিছু দিনের জন্য কন্ট্রাক্টটা কি রিনিউ করবো, আরও বাড়াইবো, এক্সটেন্ড করবো। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের চুক্তিতে পুনরায় স্বাক্ষর করতে হবে। সো সেটা কি বলে কি রিসাইন, মানে একটা কন্ট্রাক্ট অথবা কোনো কিছুকে কি পুনরায় স্বাক্ষর করা, মানে সেটা কি রিনিউ করা বা এক্সটেন্ড করা, সেটা বোঝায় রিসাইন দিয়ে। যেরকম সাপোজ ধরেন আপনি কন্ট্রাকচুয়ালভাবে কোনো একটা কোম্পানিতে 1 বছরের জন্য জবে ঢুকছিলেন, সো আপনি জব করতে করতে আপনার জবের প্রতি একটা ভালো লাগলো, জবটার প্রতি আপনার ভালোবাসা চলে আসলো। সো সেক্ষেত্রে আপনি চাইলেন কি যে আপনি পরবর্তী আরও একটা বছর কি এই জবটা করবেন। সো সেক্ষেত্রে কিন্তু আমরা রিসাইন ব্যবহার করে কীভাবে সেন্টেন্স তৈরি করবো দেখি চলুন। যেরকম প্রথম ধরনের যেটা আছে, আই লাভ মাই কারেন্ট জব সো আই উইল রিসাইন ফর অ্যানাদার ইয়ার, মানে আমি বর্তমানে যে জবটা করি সেটা আমি ভালোবাসি, সো আই উইল রিসাইন ফর অ্যানাদার ইয়ার, মানে সো তাই কি আমি আরও 1 বছরের জন্য কি পুনরায় স্বাক্ষর করব, মানে চুক্তিতে সই করব, আমি আরও একটা বছর জবটা করব, সেটা বুঝাইছে এখানে। সো রিজাইন মানে হচ্ছে কি জব ছেড়ে দেওয়া, মানে পদত্যাগ করা, এবং রিসাইন মানে হচ্ছে কি পদত্যাগ করা, রিসাইন মানে হচ্ছে কি পুনরায় স্বাক্ষর করা, মানে একটা কন্ট্রাক্ট অথবা অন্য কোনো কিছু কি রিনিউ করা, এক্সটেন্ড করা, পুনরায় স্বাক্ষর করে সেটা বুঝাইছে। তারপর যেটা আছে দেখুন লুজ এবং লুজ, দুইটা দেখুন বানানে সামান্য একটু ভিন্নতা আছে। যখন প্রথমে যেটা আছে লুজ, সেক্ষেত্রে আমরা একটা ও ব্যবহার করছি, এবং লুজ যেটা আছে সেক্ষেত্রে আমরা 2টা ও ব্যবহার করছি, LOOSE সেটা। সো এখানে দেখুন দেখতে কিন্তু অনেকটা কিন্তু একই রকম পড়ায়, আমরা কিন্তু এই কারণে কিন্তু ভুলটা করি, কিন্তু দুইটার অর্থ কিন্তু সম্পূর্ণ ভিন্ন।
যেরকম প্রথমে যেটা আছে দেখুন LOSE, লুজ। লুজ মানে কি, এখানে দুইটা অর্থ আমরা ব্যবহার করতে পারি। এক হচ্ছে কি কোনো কিছু হারিয়ে ফেলা, যখন কোনো কিছু হারায় যায় সেক্ষেত্রে আমরা লুজ ব্যবহার করতে পারি, অথবা হেরে যাওয়া সেক্ষেত্রেও কিন্তু আমরা লুজ ব্যবহার করতে পারি। একটা গেম, কম্পিটিশন অথবা যে কোনো কিছুতে কি হেরে যাওয়া, টু নট উইন, সেক্ষেত্রেও কি আমরা লুজ ব্যবহার করতে পারি। আর যেরকম ধরুন আমি প্রথম উদাহরণে যেটা দিচ্ছি এ নাম্বারে, হি লস্ট হিজ ল্যাপটপ, মানে কি এখান থেকে হারিয়ে যাওয়া অর্থে আমি ব্যবহার করছি, মানে কি সে কি তার ল্যাপটপটি হারিয়ে ফেলেছিল, সেখানে হারিয়ে যাওয়া অর্থে আমি কি ব্যবহার করছি, লুজ ব্যবহার করছি, এবং লুজের ফার্স্ট ফর্ম হচ্ছে লস্ট। তারপরে যেটা দেখুন আরেকটা উদাহরণে ওই এ নাম্বারেই, আই হ্যাভ লস্ট মাই টিকেট, মানে আমি আমার টিকিটটি হারিয়ে ফেলেছি, সো এক্ষেত্রেও কি আমি হারিয়ে যাওয়া অর্থে কি ব্যবহার করছি। এবং বি নাম্বারে যেটা আছে দেখুন, I don't want my laptop, I don't want my football team to lose the game, মানে আমি চাই না আমার টিমটা কি খেলায় কি হেরে যাও, সেটা বুঝাইছি কি এখানে কি আমি হেরে যাওয়া অর্থে কিন্তু আমি লুজ ব্যবহার করছি, টু নট উইন। সো কি বলছে, আই ডোন্ট ওয়ান্ট মাই ফুটবল টিম টু লুজ দ্য গেম, মানে আমি চাই না যে আমার টিমটা কি খেলায় হেরে যাক, সেটা বুঝাইছে। আর দেখুন আমি কিন্তু চাইলে আরও অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে যখন আমরা আমাদের শরীরের কোনো মানে কোনো অঙ্গ হারাই ফেলি, সেক্ষেত্রে আমি লুজ ব্যবহার করে বলতে পারি। সাপোজ আমি দেখুন উদাহরণে বলছি, হি লস্ট হিজ লেগ ইন এ কার অ্যাক্সিডেন্ট, এখানে দেখুন আমি যার কথা বলছি সে একটা অ্যাক্সিডেন্টে তার একটা পা কেটে ফেলতে হয়েছে, একটা পা নষ্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্টে, সে একটা পা হারাইছে, সো সেটাকে আমরা লুজ ব্যবহার করে বলছি, হি লস্ট হিজ লেগ ইন এ কার অ্যাক্সিডেন্ট, সে কি একটা গাড়ি অ্যাক্সিডেন্টে কি তার একটা পা হারিয়েছিল, সেটা লুজের পাস্ট ফর্ম লস্ট ব্যবহার করছি। আর তারপর যেটা আছে দেখুন ডি নাম্বারে, শি লস্ট হার ব্রাদার লাস্ট ইয়ার, এখানে দেখুন কেউ মারা গেলে যখন আমরা তাকে হারাই ফেলি, সেক্ষেত্রে আমরা এটা বুঝাইতে কিন্তু আমরা লুজ ব্যবহার করি, কারণ কেউ যখন মারা যায় পরপরে চলে যায়, আমরা কিন্তু তাকে চিরজীবনের জন্য হারাই ফেলি, সো এই হারাই যাওয়ার অর্থ বোঝাতে কিন্তু আমরা এই লুজ ব্যবহার করে প্রকাশ করতে পারি। যেরকম আমি বলতে পারি, শি লস্ট হার ব্রাদার লাস্ট ইয়ার, মানে কি সে কি গত বছর কি তার ভাইকে হারাইছে, মানে তার ভাই কি মারা গেছে, সেটা বুঝাইছে। অথবা এই নাম্বারে টু লুজ কনফিডেন্স অর ফেথ, মানে আমাদের কনফিডেন্সটা বা ফেথ যেটা এটা হারাই ফেলা, সেটার ক্ষেত্রে আমরা কি লুজ ব্যবহার করতে পারি। আর তারপর যেটা আছে দেখুন লুজ মানে কি, এই লুজ অর্থ কিন্তু হেরে যাওয়া বা কোনো কিছু হারাই ফেলা এরকম না, এটা মানে হচ্ছে কি ঢোলা, মানে আমরা যখন একটা জামা কাপড় কিছু আছে অনেক টাইট থাকে, শরীরের সাথে লেগে থাকে, আর এই লুজ মানে হচ্ছে কি একটু ঢোলাঢালি থাকবে, লেগে থাকবে না, একটু পাশে বড় থাকবে, কমফোর্টেবলি পরতে পারবো, সেটা বোঝায়, মানে একটু ঢোলা অর্থে কি আমরা লুজ ব্যবহার করি। সো সেক্ষেত্রে কি হবে, হি ওর এ লুজ পেয়ার অফ ট্রাউজার্স, মানে সে কি একটা ঢোলা কি ট্রাউজার পরেছিল, সেটা এখানে খেয়াল রাখতে হবে। ট্রাউজার্সের ক্ষেত্রে আমরা কখনো কিন্তু সরাসরি এ ট্রাউজার্স বলতে পারবো না, তাহলে ভুল হইব। সো সেক্ষেত্রে আমাদের বলতে হবে কি এ পেয়ার অফ ট্রাউজার্স। সো কি এখানে কি বলছি, হি ওর এ লুজ পেয়ার অফ ট্রাউজার্স, মানে কি সে কি খুব ঢোলা কি ট্রাউজার্স পরেছিল, সেটা বুঝাইছে। আর বি নাম্বারে যেটা আছে দেখুন, মেক শিওর দ্য কলার ইজ লুজ এনাফ, মানে কলার হচ্ছে আমাদের শার্টে অথবা আমার অন্য কোনো কিছুতে টি শার্টে যখন অত থাকে কলার থাকে, সেটা বোঝায়। সো মেক শিওর দ্য কলার ইজ লুজ এনাফ, মানে কনফার্ম করে নিশ্চিত করে জানি কলারটা কি যথেষ্ট ঢোলা থাকে, টাইট জানি না হয়, সেটা বুঝাইছে। তারপর যেটা আছে দেখুন অ্যাডভাইস এবং অ্যাডভাইস দুইটা অর্থ কিন্তু মানে উপদেশ অর্থে বোঝায়, কিন্তু অ্যাডভাইস যেটা সিই দিয়ে শেষ হয়েছে এটা কিন্তু একটা নাউন, এবং অ্যাডভাইস ADVISE সেটা কিন্তু হচ্ছে ভার্ব, খেয়াল রাখতে হবে। প্রথমটা হচ্ছে নাউন, তারপরটা হচ্ছে ভার্ব, বানানটা খেয়াল রাখবেন, এই বানানেই কিন্তু আমরা এখানে ভুল করে থাকি সবচেয়ে। সো ক্ষেত্রে কি আমি বলতে পারি, প্রথম আমরা অ্যাডভাইস যেটা নাউন সেটা দিয়ে দেখাই, ADVICE, এটা হচ্ছে কি নাউন, এটা হচ্ছে কি উপদেশ নাউন অর্থে। যেমন মাই প্যারেন্টস গেভ মি ওয়ান পিস অফ অ্যাডভাইস, মানে কি অ্যাডভাইসটা যেহেতু আনকাউন্টেবল, সো সেক্ষেত্রে কি আমি কিন্তু এ অ্যাডভাইস বলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের বলতে হবে ওয়ান পিস অফ বা এ পিস অফ অ্যাডভাইস। সো মাই প্যারেন্টস গ্যাভ মি এ পিস অফ আর ওয়ান পিস অফ অ্যাডভাইস, মানে আমার পিতামাতাকে আমাকে একটা উপদেশ দিয়েছে, সেটা। অথবা বি নম্বরে আই হ্যাভ ডিসাইডেড টু ফলো হার অ্যাডভাইস, মানে কি আমি তার উপদেশ ফলো করা বা মানার সিদ্ধান্ত নিয়েছি, সেটা বুঝাইছে। আই হ্যাভ ডিসাইডেড টু ফলো হার অ্যাডভাইস। তারপর যেটা আছে দেখুন 2 নম্বরে অ্যাডভাইস, ADVISE, সেটা বুঝাইছে, ADVISE অ্যাডভাইস।
এটা মানে কি ভার্ব, এটা মানে উপদেশ দেওয়া। অ্যাডভাইস অর্থ কি উপদেশ দেওয়া, সেটা বুঝাইছে। সো যেমন আমি উদাহরণে বলতে পারি, শি অ্যাডভাইজড মি টু ইনভেস্ট মাই মানি মোর কেয়ারফুলি, মানে সে কি আমাকে কি আমার টাকা পয়সাকে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে কি খুব সতর্কভাবে ইনভেস্ট করার উপদেশ দিয়েছিল সেটা। শি অ্যাডভাইজড মি টু ইনভেস্ট মাই মানি মোর কেয়ারফুলি। আর বি নাম্বারে যেটা আছে দেখুন, উই নিড ইউ টু অ্যাডভাইজ আস অন হাউ টু লার্ন ইংলিশ, মানে আমরা কিভাবে ইংরেজি শিখবো সে ব্যাপারে তোমার থেকে কি আমাদের উপদেশ প্রয়োজন। উই নিড ইউ টু অ্যাডভাইজ আস অন হাউ টু লার্ন ইংলিশ, মানে কি আমাদের কি তোমার প্রয়োজন যে আমরা কীভাবে ইংরেজি শিখবো সেটার উপদেশ দেওয়া, সেটা বুঝাইছে। সো অ্যাডভাইস এবং অ্যাডভাইস দুইটার ভিতরে পার্থক্য আশা রাখি আপনারা বুঝতে পারছেন। সেটা একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে নাউন আর দ্বিতীয়টা হচ্ছে ভার্ব, মানে যেটা সিই দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে নাউন এবং যেটা এসি দিয়ে শেষ হচ্ছে সেটা হচ্ছে কি ভার্ব, খেয়াল রাখতে হবে। তারপর যেটা আছে দেখুন কমপ্লিমেন্ট এবং কমপ্লিমেন্ট, দেখুন এখানে পার্থক্য কিন্তু সামান্য একটু মানে বানানে। সেক্ষেত্রে আমরা পিএল আই ব্যবহার করছি একটা ক্ষেত্রে, একটা পিএল এর পরে ই ব্যবহার করছি, এতটুকুই পার্থক্য। দেখতে কিন্তু প্রথমে কিন্তু আমরা একই রকম ভাবি, কিন্তু আসলে কিন্তু দুটার বানানো ভিন্ন আছে এবং অর্থেরও কিন্তু পার্থক্য আছে। যেরকম আমি যদি প্রথম উদাহরণে বলি, দেখুন প্রথমটা যদি দেখাই, যেটা আই দিয়ে হচ্ছে COMPLIMENT, মানে কমপ্লিমেন্ট। এটা কি আমরা মানে কি নাউন অর্থ ভার্ব অর্থ দুইটা অর্থে ব্যবহার করতে পারি। এটা মানে হচ্ছে কি কারো প্রশংসা করা বা কোনো কিছুর প্রশংসা করা। এই কমপ্লিমেন্ট অর্থ হচ্ছে কি সেটা, মানে কোনো একটা কিছু যখন সুন্দর হয় ভালো হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তার প্রশংসা করি। সো সেটাকে কি এ কমপ্লিমেন্ট, COMPLIMENT, সেটা বুঝাইছে। যেরকম আমি যদি উদাহরণে বলি, দেখুন এ নাম্বারে, আই কমপ্লিমেন্টেড মাই সিস্টার অন হার ডেলিশিয়াস কুকিং, মানে কি আমি আমার বোনের কি প্রশংসা করেছিলাম তার সুস্বাদু রান্নার জন্য, সেটা। আর বি নাম্বার দেখুন প্রথমটা হলো ভার্ব হিসেবে ব্যবহার করছি, তারপর যেটা বি নাম্বারে সেটা আমরা নাউন হিসেবে ব্যবহার করছি। আই গেভ মাই সিস্টার এ কমপ্লিমেন্ট অন হার ডেলিশিয়াস কুকিং, মানে আমার বোনের কি প্রশংসা করেছিলাম কি তার সুস্বাদু রান্নার জন্য। সেখানে আমরা প্রথমে এ নাম্বার উদাহরণে যেটা সেটা আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি কমপ্লিমেন্টটাকে, এবং বি নাম্বারে যেটা সেটাকে আমরা কী হিসেবে ব্যবহার করছি, সেটা হচ্ছে নাউন হিসেবে আমরা ব্যবহার করছি। আর তারপর যেটা আছে দেখুন আরেকটা কমপ্লিমেন্ট, COMPLEMENT, কমপ্লিমেন্ট। এটার মানে হচ্ছে কি একটা পরিপূরক, এটার বাংলা অর্থটা যারা হচ্ছে পরিপূরক, মানে যখন দুইটা জিনিস থাকে সেক্ষেত্রে একটা আরেকটার পরিপূরক, এরকম অর্থে আমরা এটা ব্যবহার করি। সাপোজ আমি যদি বলি, সাপোজ ধরুন মানে দুইটা বিষয় আছে, দুইটা বিষয় কিন্তু আমরা যখন আলাদা আলাদা করে রাখি তখন কিন্তু জিনিসটা অসম্পূর্ণ থেকে যায়, মানে দুইটার ভিতরে একটা আমি সরাই যখন রাখবো তখন একটা যদি থাকে সেটা পরিপূর্ণ হয় না, কিন্তু দুইটা জিনিস যখন আমরা একসাথে রাখবো তখন সেটা সুন্দর দেখায় পরিপূর্ণ হয়, সেটা। আমি যখন প্রথম উদাহরণে যদি বলি, দেখুন দ্য মিউজিক কমপ্লিমেন্টস হার ভয়েস পারফেক্টলি, এটা দ্বারা কী বুঝাচ্ছে দেখুন, মিউজিক একটা আর ভয়েসেস আর একটা, দুইটা জিনিস আছে এখানে। আমরা যখন একটা মানে খালি গলায় যখন গান গাই সেক্ষেত্রে কিন্তু আমরা দেখুন অতটা ভালো লাগবে না, কিন্তু আমি যখন তার সাথে মিউজিক অ্যাড করব সেক্ষেত্রে কিন্তু সেটা খুব ভালো শোনাবে, আমাদের কাছে কিন্তু ভালো লাগবে। সো একটা কিন্তু আরেকটার পরিপূরক। আমরা যদি শুধু মিউজিক বাজাই, কোনো ভয়েস না দিই কেউ, কোনো একটা শিল্পী গায়ক, সেক্ষেত্রে কিন্তু শুধু মিউজিক ভালো লাগবে না। অথবা আমি যদি কোনো মিউজিক না দিই শুধু ভয়েস দিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু ভালো লাগবে না, কিন্তু দুইটা জিনিস যখন আমরা একসাথে মিক্স করব সেক্ষেত্রে কিন্তু সেটা 100% পারফেক্ট হবে, ভালো লাগবে। সো একটা কি আরেকটার পরিপূরক, সো সেটা কি আমরা কি কমপ্লিমেন্ট দ্বারা বুঝাই। দ্য মিউজিক কমপ্লিমেন্টস হার ভয়েস পারফেক্টলি। আর তারপর যেটা আছে দেখুন বি নাম্বারে, মাই ব্লু টাই রিয়েলি কমপ্লিমেন্টস মাই হোয়াইট শার্ট, মানে কি যখন আমার হোয়াইট শার্টের সাথে আমি ব্লু টাইটা পরি তখন কি জিনিসটা কি খুব পারফেক্ট হয়, ভালো লাগে, সেটা বুঝাইছে। মানে কি দেখুন আমরা যখন ম্যাচিং করে একটা হোয়াইট শার্টের সাথে একটা টাই পরবো তখন কিন্তু আমাদেরকে খুব সুন্দর লাগবে। সো একটা কি আরেকটার পরিপূরক, মাই ব্লু টাই রিয়েলি কমপ্লিমেন্টস মাই হোয়াইট শার্ট, সেটা বুঝাইছে। তারপর যেটা দেখুন এভরিডে অ্যান্ড এভরিডে, একটা হচ্ছে এভরি এবং ডে দুটো আলাদাভাবে ব্যবহার করছি আর একটা একসাথে ব্যবহার করছি, দুটার অর্থের মধ্যে একটু পার্থক্য আছে এবং বানান দেখুন একটা একসাথে আর একটা কি একটু আলাদা বসছে, এভরি অ্যান্ড ডে দুটো আলাদা বসে। প্রথমে যেটা আছে দেখুন এভরি ডে মানে আলাদা, যেটা এভরি একটা ডে আর একটা। সো এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ফ্রেজ, এটার অর্থ হচ্ছে কি ইচ ডে মানে কি প্রত্যেক দিন, এটার অর্থ দ্বারা কি এভরি ডে দ্বারা কি প্রত্যেক দিন সেটা বোঝায়। যেরকম আমি যদি বলতে চাই আমি প্রতিদিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি, আই ওয়েক আপ অ্যাট 6 AM এভরি ডে, মানে আমি প্রত্যেকদিন সকাল 6টা বাজে ঘুম থেকে উঠি।
আর বি নাম্বারে আই মিট হিম এভরিডে, আমি তার সাথে কি প্রত্যেক দিন কি মিট করি সেটা বুঝাইছে। আর সি নাম্বারে যেটা আছে দেখুন উই স্পেন্ড আওয়ার ফ্রি টাইম এভরিডে অ্যাট দ্য বিচ, মানে কি আমরা কি প্রত্যেক দিন কি আমাদের অবসর সময়টা কি বিচে যে স্পেন্ড করি অতিবাহিত করি সেটা বুঝাইছে। আর যেটা হচ্ছে এভরিডে একসাথে যেটা EVERYDAY একসাথে যেটা, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, খেয়াল রাখতে হবে। এটার অর্থটা হচ্ছে কি মানে কমন অথবা অর্ডিনারি, মানে একটা সাধারণ একটা বিষয় যেটা সচরাচর সবসময় ঘটে, আনকমন কিছু না, কমন একটা বিষয়। আনকমনটা কিন্তু সবসময় ঘটে না, আজকে ঘটলো আবার কবে ঘটবে, মানে খুব রেয়ার। আর কমন যেটা আছে এটা কিন্তু সচরাচর বা অর্ডিনারি যেটা সাধারণ একটা বিষয়, এটা কিন্তু প্রায় প্রতিদিনই ঘটে, স্বাভাবিক এরকম অর্থে বোঝায়। যেরকম একটা স্টুডেন্ট কিন্তু প্রতিদিন পড়ালেখা করবে, এটাই কিন্তু একটা স্বাভাবিক কমন একটা বিষয়। সো এরকম থেকে আমরা এই এভরিডে দ্বারা বোঝাই। যেরকম আমি একটা প্রথম উদাহরণ যদি বলি বিষয়টা ক্লিয়ার হবে আপনাদের কাছে। যেরকম ডেথ ওয়াজ অ্যান এভরিডে অকারেন্স ডিউরিং দ্য ওয়ার, মানে যুদ্ধের সময় থেকে মৃত্যুটা কি একটা স্বাভাবিক একটা ঘটনা, একটা কমন কিন্তু ঘটনা। অ্যান এভরিডে অকারেন্স এটা দ্বারা বুঝাইছে, মানে যুদ্ধের সময় প্রতিদিন তো মানুষ মারা যায়, এটা কিন্তু একটা সাধারণ বিষয়, এটা কিন্তু অবাক হওয়ার মতো বা আনকমন কোনো একটা বিষয় না। সো কমন একটা বিষয় যেটা প্রতিদিনই ঘটে সেটা বুঝাইছে অ্যান এভরিডে অকারেন্স দ্বারা, মানে ডেথ ওয়াজ অ্যান এভরিডে অকারেন্স ডিউরিং দ্য ওয়ার সেটা বুঝাইছে। আর বি নাম্বারে যেটা আছে দেখুন দ্য বেস্ট টিচার্স এক্সপ্লেইন ডিফিকাল্ট কনসেপ্টস ইউজিং সিম্পল এভরিডে ল্যাঙ্গুয়েজ সেটা দ্বারা বুঝাইছে। এখানে দেখুন দ্য বেস্ট টিচার্স এক্সপ্লেইনড ডিফিকাল্ট কনসেপ্টস, মানে একটা সবচেয়ে ভালো শিক্ষকেরা কি করে মানে ডিফিকাল্ট যে কঠিন যে কনসেপ্টগুলো আছে সেটা কি বর্ণনা করে কি ইউজিং সিম্পল অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ, মানে খুব সহজ এবং আমরা সচরাচর যে ভাষাটা ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার করে কি একটা ডিফিকাল্ট কনসেপ্টটা কি এক্সপ্লেন করে। সাপোজ ধরুন আমরা যখন বাংলায় আমাকে যখন কেউ কিছু বোঝায় সেক্ষেত্রে কিন্তু আমরা সচরাচর যেভাবে কথা বলি কমন যে ভাষাগুলো ব্যবহার করি ওয়ার্ডগুলো সেগুলো ব্যবহার করে যদি বোঝায় তাহলে কিন্তু আমি সহজে বুঝবো। কারণ আমরা যখন সাহিত্য উপন্যাস এগুলো পড়তে যাব দেখবেন অনেক কঠিন ওয়ার্ড থাকে বাংলার মধ্যেও, সেটাও কিন্তু আমাদের সবার কাছে বোধগম্য হয় না, বুঝতে পারি না। কিন্তু আমরা সচরাচর যে ওয়ার্ডগুলো ব্যবহার করি শব্দগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করে যদি বোঝায় তাহলে কিন্তু আমরা অনায়াসেই বুঝতে পারবো। সো সেটি বুঝাইছে এখানে দেখুন ইউজিং সিম্পল অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজ, মানে খুব সহজ এবং সচরাচর আমরা যে ভাষাগুলো ব্যবহার করে থাকি ওই ভাষা ব্যবহার করে কি আমাদের কি কঠিন বিষয়টা কি ক্লিয়ার করে দ্য বেস্ট টিচার্স, মানে সবচেয়ে ভালো শিক্ষকেরা সেটা বুঝাইছে। সো আশা রাখি আপনারা এভরিডে এবং এভরিডে দুটার পার্থক্য আপনারা বুঝতে পারছেন। আর তারপর যেটা আছে দেখুন এ হোয়াইল অ্যান্ড এ হোয়াইল, একটা হচ্ছে এ হোয়াইল একসাথে, আরেকটা ক্ষেত্রে এ তারপরে হোয়াইল, দুইটা কিন্তু আলাদা বসছে, এই দুটার অর্থ একই রকম। সো ব্যবহারের ক্ষেত্রে আমরা একটু ভিন্নভাবে ব্যবহার করি। দেখুন এ হোয়াইল এবং এ হোয়াইল দুটার অর্থ কি ফর এ শর্ট পিরিয়ড অফ টাইম, মানে অল্প কিছু সময়ের জন্য, অল্প কিছুক্ষণের জন্য সেটা বোঝায়। কিন্তু আমরা যখন এ হোয়াইল প্রথমে যেটা আছে কি এ হোয়াইল মানে এ এবং হোয়াইল যেটা আলাদা থাকে এটা যখন আমরা ব্যবহার করি সেন্টেন্সে তার আগে আমরা সাধারণত ফর ব্যবহার করি, ফর এ হোয়াইল মানে অল্প কিছু সময়ের জন্য। আর দুই নম্বরে যেটা আছে এ হোয়াইল এটার ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করার দরকার নেই, এটার অর্থই হচ্ছে কিছু সময়ের জন্য, কিছুক্ষণের জন্য। এটা হচ্ছে একটা অ্যাডভার্ব এ হোয়াইল। সো এক্ষেত্রে কি আমরা সামনে কোনো ফর ব্যবহার করব না, কিন্তু এ এবং হোয়াইল যখন আলাদা বসবে তার আগে কি আমরা সাধারণত ফর ব্যবহার করি, কিন্তু অর্থ একই রকম থাকে। যেরকম দেখুন এ নাম্বারে স্টে এ হোয়াইল অ্যান্ড টেক রেস্ট, প্রথমে যেটা আছে দেখুন মানে অল্প কিছুক্ষণের জন্য থাকো এবং বিশ্রাম নাও। এক্ষেত্রে কিন্তু এ হোয়াইলের আগে আমরা কোনো ফর ব্যবহার করি নাই। কিন্তু বি নাম্বারে যেটা আছে দেখুন স্টে ফর এ হোয়াইল অ্যান্ড টেক রেস্ট, মানে অল্প কিছু সময়ের জন্য থাকো এবং বিশ্রাম নাও, সেক্ষেত্রে কিন্তু এ হোয়াইলের আগে কি আমরা ফর ব্যবহার করছি, খেয়াল রাখতে হবে। তারপর দেখুন বি নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে দে হ্যাভ ডিসাইডেড টু স্টে ফর এ হোয়াইল, মানে কি তারা কি অল্প কিছু সময়ের জন্য থাকার সিদ্ধান্ত নিয়েছে, সেটা দে হ্যাভ ডিসাইডেড টু স্টে ফর এ হোয়াইল, সেক্ষেত্রে এ হোয়াইলের আগে কিন্তু আমরা ফর ব্যবহার করছি। কিন্তু তারপর যেটা আছে দেখুন দে হ্যাভ ডিসাইডেড টু স্টে এ হোয়াইল, এক্ষেত্রে কিন্তু আমরা সামনে কোনো এ হোয়াইলের আগে কোনো ফর ব্যবহার করি নাই এবং করতে পারবো না। দে হ্যাভ ডিসাইডেড টু স্টে এ হোয়াইল মানে তারা কি অল্প কিছু সময় থাকার জন্য সিদ্ধান্ত নিয়েছে সেটা বুঝাইছে। সো আশা রাখি আপনারা এই পার্থক্যগুলো বুঝতে পারছেন যে একটা ওয়ার্ডের সাথে আরেকটার অর্থের পার্থক্য কী, বানানের পার্থক্য কী। এবং পরবর্তী টিউটোরিয়ালে আমি আরও কতগুলো ওয়ার্ড আপনাদের সামনে হাজির করব যেগুলো নিয়েও আমাদের কনফিউশন তৈরি হয়। সো অবশ্যই কি আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং আমি আরও অনেক ভিডিও আপলোড দিচ্ছি আমার চ্যানেলে, সেটাও কিন্তু দেখতে মিস করবেন না আপনারা।